আগের দিন আমরা এনার্জেটিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ছিলাম। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন একটা জায়গা দিয়ে প্রপাগেট করছে, তার মানে সেই জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং সেখানটাতে যদি চার্জ ডিস্ট্রিবিউশন বা কারেন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে কিছুটা মানে যে কোনো রকমের চেঞ্জ হয়, তাহলে ওখানে যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা আমরা দেখেছিলাম যে দ্যাট ওয়ার্ক ডান মানে ওই চার্জ ডিস্ট্রিবিউশন বা কারেন্ট ডিস্ট্রিবিউশনে চেঞ্জ করার জন্য লোরেন্স ফোর্সের মানে লোরেন্স ফোর্সের জন্য কিউ ই প্লাস ভি ক্রস বি, এই লোরেন্স ফোর্সটার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে পার ইউনিট টাইম, দ্যাট ইজ ইকুয়াল টু টাইম রেট অফ চেঞ্জ অফ মানে নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্টোরড ইন দ্য ফিল্ড মাইনাস ওই রিজিয়নটার যে ভলিউম, মানে ওই রিজিয়নটাকে যে সারফেসটা আর কি এনক্লোজ করে রেখেছে, সেই সারফেস দিয়ে কতটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সেই এনার্জি ফ্লো কতটা মানে কতটা এনার্জি বেরিয়ে যাচ্ছে সারফেস দিয়ে। ঠিক আছে, মানে কোনো একটা রিজিয়নের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, তো সেখানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিও স্টোরড অবস্থায় আছে। এই অবস্থায় যদি মানে এটা সবাই টাইম ডিপেন্ডেন্ট হয়, তাহলে টাইমের রেসপেক্টে কোনো একটা ওয়ার্ক ডান মানে কোনো একটা কাজ করা হলে সেটা কিসের বিনিময়ে কাজটা করা হয়? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্টোরড ইন দ্য ভলিউম মাইনাস দ্য energy flux across the surface. Now energy flux per unit area is known as Poynting vector এবং it is equal to E cross H বা ভ্যাকুয়ামের ক্ষেত্রে 1 by mu naught E cross B। ঠিক আছে, এইবার এখন পয়েন্টিং থিওরেমটা আমরা আগের দিন দেখে নিয়েছি। নাও the energy and momentum of EM waves আচ্ছা, তো এবার অ্যাকচুয়ালি the energy per unit volume stored in electromagnetic fields সেটা কি half of epsilon naught e square, এটা ইন জেনারেল যেটা হয় সেটা লিখছি। এইবার for a plane monochromatic wave আমরা আগেই দেখেছি যে b square is equal to 1 by c square e square and 1 by c square is mu naught epsilon naught e square। সুতরাং তাহলে ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন হচ্ছে এপসাইলন নট ই স্কোয়ার, ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশন হচ্ছে কি বি স্কোয়ার বাই মিউ নট অর্থাৎ এপসাইলন নট ই স্কোয়ার। তাহলে কন্ট্রিবিউশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দে আর ইকুয়াল। ঠিক আছে, অ্যাকচুয়ালি বি স্কোয়ারটা তো ভ্যালুটা খুব কম, কিন্তু 1 বাই মিউ নট মানে ভ্যালুটা খুব বেশি, দুটো মিলিয়ে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে দেয়ারফর hence for electromagnetic wave the energy stored per unit volume in electromagnetic fields is equal to epsilon naught e square equal to এবার e এর যেটা এক্সপ্রেশন সেটা বসিয়ে দিই। তাহলে epsilon naught e naught square
আমরা রিয়েল পার্টটা দিয়ে লিখছি cos স্কয়ার kz মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা, কোনো আরবিট্রারি ফেস ফ্যাক্টর যদি থাকে। এবার তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যে এনার্জিটা স্টোরড আছে সেটা টাইমের সাথে কিভাবে ভ্যারি করে, তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটাকে আমি যদি এভাবে লিখি, মানে বেসিক্যালি এটা টাইমের সঙ্গে সাইনোসয়েডালি ভ্যারি করে। 1 প্লাস এইভাবে সাইনোসয়েডালি ভ্যারি করে উইথ আ ফ্রিকোয়েন্সি 2 ওমেগা, রাইট? মানে অরিজিনাল ওয়েভের যা ফ্রিকোয়েন্সি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি পার ইউনিট ভলিউমটা তার ডাবল ফ্রিকোয়েন্সিতে সাইনোসয়েডালি ভ্যারি করবে, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট, what is the Poynting vector for electromagnetic wave? S equal to 1 by, আচ্ছা E আর B টা আগে আমরা লিখি, 1 by mu naught E cross B, এখন E a function of Z and T, it is equal to E0 cos kz minus omega t plus delta I cap x এর দিকে, আর ম্যাগনেটিক ফিল্ড it is E0 by C cos kz minus omega t plus delta J k cross n, k cross n মানে হচ্ছে k cross I, হ্যাঁ k cross I করবো J, ওকে ঠিক আছে। যেখানে কিনা ওই জেড ডিরেকশনে ওয়েভটা মুভ করছে, তাহলে এবার আমি যদি ক্রস প্রোডাক্ট নিই এদের, so if I take the cross product it will be 1 by mu naught E0 square by C cos square kz minus omega t plus delta I cross J অর্থাৎ K। এবার সিটা কি 1 by root over mu naught epsilon naught, তাহলে ক্যান্সেল আউট হয়ে, অবশ্য এটাকে জাস্ট ঠিক আছে এটাকে এপসাইলন নটের ফর্মে নিয়ে আসি, 1 by mu naught into root over mu naught epsilon naught E0 square cos square kz minus omega t plus delta k cap naught by mu naught k cap। আচ্ছা, তো যেহেতু এখানে কে ক্যাপ আছে, আমরা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেই ডিরেকশনে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রোপাগেট করছে সেই ডিরেকশনেই পয়েন্টিং ভেক্টর বা এনার্জি ফ্লাক্সটা হচ্ছে অ্যাক্রস দ্য সারফেস, ঠিক আছে? আর যে ভ্যালুটা ইউ ইকুয়াল টু কি বেরিয়েছিল, এপসাইলন নট ই নট স্কোয়ার, এই পুরো ব্যাপারটা, তার মানে এটা যদি নিচে ইয়ে করি তাহলে
বাকি পোর্শনটা ইউ হচ্ছে, আর 1/√μ0 অর্থাৎ সি ইউ। তার মানে অ্যাজ ইফ দ্য এনার্জি স্টোরড ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পার ইউনিট ভলিউম, ওই পরিমাণ এনার্জিটা ওয়েভের যে ভেলোসিটি সেই স্পিডে সারফেসের অ্যাক্রসে, সারফেসের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে along the direction of the electromagnetic wave propagation। ঠিক আছে? হ্যাঁ, তো এই ব্যাপারটা এমনি মানে ফিজিক্যালিও অ্যাকসেপ্টেবল, কেননা ওয়েভটা বেরোচ্ছে, ওয়েভটা যাচ্ছে সি স্পিডে কে ডিরেকশনে, তাহলে সে যদি আদৌ একটা সে এনার্জি ক্যারি করছে, তাহলে এনার্জি ফ্লাক্স অ্যাক্রস দ্য সারফেস সেটাও অ্যাকচুয়ালি ওইটাই হওয়া উচিত। মানে এটা তো অলরেডি টাইম ডিপেন্ডেন্ট ফিল্ড, তার মানে অলরেডি চার্জ এবং কারেন্ট ডিস্ট্রিবিউশনের উপর একটা ফোর্স অলরেডি এখানে কাজ করছে, এবং এনার্জির ফ্লাকচুয়েশন হচ্ছে, এনার্জি ট্রাভেলও করছে, ওয়েভ ট্রাভেল করছে মানে এনার্জি ট্রাভেল করছে। তাহলে পুরো ব্যাপারটার জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে পার ইউনিট টাইম, সেটার জন্য শুধু যে ইএম চেঞ্জ হবে তাই নয়, তার সঙ্গে এনার্জি ফ্লাক্সটা থাকাই উচিত, আর এনার্জি ফ্লাক্সটা এটাই হওয়া উচিত, পার ইউনিট ভলিউম যেটা থাকছে সেটা ওয়েভের স্পিডে মুভ করছে, এবং ওই ডিরেকশনেই মুভ করছে যে ডিরেকশনে ওয়েভটা অরিজিনালি মুভ করছিল। ওয়েল, এরপর electromagnetic field, they do not only carry energy but EM fields also carry momentum। Now the relation between, if P is the momentum density of EM fields, then আচ্ছা এই প্রুফটা আমি পরে করাবো, আমাকে একটু মনে করাস, আপাতত রেজাল্টটাই বলছি। It can be shown that P is related to the Poynting vector by this relation। ঠিক আছে, সুতরাং for plane monochromatic waves, momentum density is যা এসেছিল UC k cap, তাই তো, 1/c² UC k cap U/c k cap। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এই মোমেন্টাম ডেন্সিটি ক্যারি করছে, এবং ওই অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লাক্স পার ইউনিট সারফেস এরিয়া, কোনোটা ফিক্সড, কোনোটা ভলিউম ইন দ্য স্পেস, সেখানে সেটা থেকে বেরিয়ে যাচ্ছে। এখন এরা প্রত্যেকেই একটা সাইনোসয়েডাল সাইকেল ফলো করছে। তাহলে আমরা যখন এই ধরনের কোনো লাইটের অপটিক্যাল কোনো ফেনোমেনা আমরা যখন অবজার্ভ করব, তখন আমরা নিশ্চয়ই এই জিনিসগুলোর একটা টাইম অ্যাভারেজ অবজার্ভ করব। এখন আমরা জানি যে কোনো সাইন বা কস ফাংশন, তার মানে যে কোনো আর কি সাইনোসয়েডাল ফাংশন, তার টাইম অ্যাভারেজ ওভার ওয়ান কমপ্লিট টাইম পিরিয়ড, বা যাই হোক যে কোনো টাইম ইন্টারভ্যালের উপরেই যদি টাইম অ্যাভারেজ নেওয়া হয়, তাহলে ইট ইজ অলওয়েজ হাফ। এটা একটু করে দেখে নিতে পারিস, 0 to t sin omega t dt, এটা সবসময় হাফ আসবে 1/t। ঠিক আছে, তাহলে therefore average EM density, electromagnetic energy density, is half epsilon naught E naught square average
Pointing vector for the field is half c epsilon naught e naught squared k cap and momentum density vector is 1 by 2c epsilon naught e naught square k cap. ঠিক আছে, এবার what about the intensity? Intensity of electromagnetic wave, it is defined as the average power per unit area transported by EM wave. Average power per unit area, ঠিক আছে, তার মানে একটা পার ইউনিট টাইমের কনসেপ্ট থাকবে এবং পার ইউনিট এরিয়ার কনসেপ্ট থাকবে। তাহলে এনার্জি পার ইউনিট এরিয়া আমরা আগেই দেখেছি ইট ইজ পয়েন্টিং ভেক্টর এবং আমরা সেটা একটা টাইম অ্যাভারেজও নিয়ে ফেলেছি। তাহলে ইন্টেন্সিটি ইজ নাথিং বাট দ্য টাইম অ্যাভারেজ অফ দ্য পয়েন্টিং ভেক্টর which is half c epsilon naught e naught square. This is the intensity of electromagnetic wave. একটা জিনিস দেখতে, যেহেতু মানে ভাগ্যিস বিটা ই এর সঙ্গে এই 1/c এই ফ্যাক্টরটা দিয়ে রিলেটেড, সেজন্য কোনো জায়গাতেই আমাকে ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশনটা আলাদা করে ধরতে হচ্ছে না। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, যেটা আগের দিন মানে জাস্ট একটা পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে আমরা যখনই লাইট ওয়েভ নিয়ে ভাবি তখন আমরা ইলেকট্রিক ভেক্টরই বুঝি, মানে লাইট ওয়েভ বলতে ইলেকট্রিক লাইটের করেসপন্ডিং ইলেকট্রিক ওয়েভের যে ভেক্টরটা। সো এটা কেন ভাবি, কেননা ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউডটা খুবই কম এবং সেটা এখান থেকে দেখেও বোঝা যাচ্ছে যেটা E/c। কিন্তু যখন এনার্জি কনসিডার করছি বা মোমেন্টাম পয়েন্টিং ভেক্টর ইত্যাদি কনসিডার করছি, তখন কিন্তু দুটোর কন্ট্রিবিউশন সমান সমান, কেননা এনার্জির সঙ্গে যেমন এই ব্যাপারটা আছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যেমন এপসাইলন নট আছে, ম্যাগনেটিক ফিল্ডের নিচে মিউ নট আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা যতই উইক হোক না কেন, এপসাইলন নট টাইমস ই স্কোয়ার আর বি স্কোয়ার বাই মিউ নট এই দুটোর ভ্যালুটা সেম। সেই জন্য এনার্জির দিক থেকে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুজনের কন্ট্রিবিউশন ইকুয়াল, যদিও ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউড ইজ মাচ স্মলার দ্যান দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আচ্ছা, নাও there is a physical quantity called radiation pressure. এটা কি, তোর উপরে আলো এসে পড়ছে, তার মানে কি ফোটনগুলো মনে কর লাইট এসে রিফ্লেক্টেড হচ্ছে তোর গা থেকে, হ্যাঁ, তাহলে ফোটনগুলো আসছে এবং রিফ্লেক্টেড হচ্ছে। প্রত্যেকটা ফোটন একটা মোমেন্টাম ক্যারি করছে কত, h/c। তাহলে মোমেন্টামের একটা চেঞ্জ হচ্ছে, কেননা ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, যদি ভ্যালু চেঞ্জ নাও হয় আমি ধরে নিই,
তাহলেও অ্যাটলিস্ট ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে একটা চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে এই সারফেস বা তোর উপর, আমাদের উপর যে লাইট এসে পড়ছে, তার জন্য আমাদের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এবং এই ফোর্স পার ইউনিট এরিয়া ইজ ইকুইভ্যালেন্ট টু আ প্রেশার। তাহলে যখন আমি লাইট জ্বালাচ্ছি তখন আমার উপর একটা চাপ প্রয়োগ হচ্ছে, যেটা এতটাই কম যে আমরা সেটা বুঝতে পারছি না, বাট ইট ইজ দেয়ার because there is a momentum transfer. Now when light falls on a, suppose light is falling on a perfect absorber, okay, তাহলে the momentum is totally delivered to the surface. পুরোটাই যা ছিল তাই। Now in a time delta t, the momentum transfer is কত হবে momentum transfer? The momentum transfer delta p is momentum density vector তার time average multiplied by the volume। ঠিক আছে, এবার এরকম যদি একটা ভলিউম আমি ইমাজিন করছি, মানে অ্যাকচুয়ালি লাইটের স্পিডটা হচ্ছে সি, তাই তো? তাহলে ডেল্টা টি টাইমে লাইটটা কতটা লেন্থ যাবে? সি ডেল্টা টি, এতটা লেন্থ যাবে। এবার আমি যদি একটা সিলিন্ডার ইমাজিন করি যার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, তাহলে এই যে ভলিউম এ সি ডেল্টা টি, এই ভলিউমের মধ্যে মোমেন্টাম ডেন্সিটি হচ্ছে এতটা, তাহলে এতটা মোমেন্টাম স্টোর আছে, মানে এটা তো মোমেন্টাম ডেন্সিটি মাল্টিপ্লাইড বাই ভলিউম ইন টাইম ডেল্টা টি, যতটা ট্রাভেল করলো আর কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা। হ্যাঁ, তো কতটা মোমেন্টাম ডেলিভার করবে? এতটা। দেন the radiation pressure কি হওয়া উচিত? ডেল্টা পি divided by delta t into 1 by a, মানে if we want to consider just the value, then this অর্থাৎ হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার, অর্থাৎ ইন্টেন্সিটি যা পেয়েছিলাম হাফ সি এপসাইলন নট ই নট স্কোয়ার, সো ইন্টেন্সিটি বাই সি। তাহলে এবার বুঝতে পারছিস যে কেন আমরা কোনো প্রেশার ফিল করি না? যা ইন্টেন্সিটি বা যা ব্রাইটনেস, সেটাকে সি দিয়ে ডিভাইড করলে আমরা রেডিয়েশন প্রেশার পাবো। এটা কিসের জন্য? না যদি আমি পুরোটা অ্যাবজর্ব করি তবে এইটা। এবার যদি পারফেক্ট রিফ্লেক্টর হয়, ইফ লাইট ইজ ফলিং অন আ পারফেক্ট রিফ্লেক্টর, তাহলে ব্যাপারটা জাস্ট টুয়াইস হয়ে যাবে, কেননা এখানে তো যা এলো পুরোটা ঢুকে গেল, আর পারফেক্ট রিফ্লেক্টর হলে যা আসবে সেটা আবার গোটাটাই রিফ্লেক্ট হবে, খালি ডিরেকশনটা চেঞ্জ হবে। তাহলে ডেল্টা পি মাইনাস মাইনাস ডেল্টা পি ইকুয়াল টু টুয়াইস ডেল্টা পি, তাহলে রেডিয়েশন প্রেশার হবে 2i বাই সি। ঠিক আছে, সূক্ষ্ম হলেও আছে জিনিসটা, জিরো নয়। ওকে ওকে, নাও let us consider electromagnetic waves in matter.
আচ্ছা, সো if the propagation is, এটা তো আমরা আগেই ডিরাইভ করে নিয়েছি, if the media is linear then divergence d0 curl E minus del B del T divergence B0 and curl H is del D del T. লিনিয়ার মিডিয়ামের ক্ষেত্রে d equal to এটা আর এটা মানে directly proportional, অর্থাৎ this is not a tensor, this is just a scalar. আর H is equal to B by mu. Therefore, in terms of E and B only, this is for a linear media, divergence is 0 and curl B is mu epsilon del E del T. ঠিক আছে, লিনিয়ার মিডিয়া যেখানে ফ্রি চার্জ নেই এবং ফ্রি কারেন্ট নেই, লিনিয়ার মিডিয়া যেখানে there is no free charge and there is no free current, just wave যদি ফ্লো করে without any charge density and current density, তাহলে ব্যাপারটা কি রকম সেইটা। Now what about the speed of the wave in linear media? The speed is কি হবে, জাস্ট এইটা হবে, মানে আমি যদি এখানে আবার দুদিকের কার্ল টার্ল নিয়ে যদি আবার ইকুয়েশন লিখতাম তাহলে ওই রকম ওয়েভ ইকুয়েশন পেতাম এবং স্পিডের জায়গায় পেতাম 1/√μ এপসাইলন। ঠিক আছে, এবার আমরা জানি যে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ 1/√μ0 epsilon naught, therefore C by V is এইটা, এবং ফ্রম ডেফিনেশন এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। এবার যেহেতু for most materials mu is very close to μ0, therefore we can write this is quite close to n or n is quite close to square root of dielectric constant of the medium. Very important relation. এই এখান থেকে বোঝা যায়, দেখ ফার্স্ট অফ অল হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে লাইট এসে পড়লো, মানে যখন আমরা এত কিছু জানতাম না যে হোয়াট ইজ লাইট বা রিফ্র্যাকশনের কি বলবো, মানে অ্যাটোমিস্টিক ভিউটা আমরা জানতাম না, অ্যাটোমিস্টিক ভিউ অফ রিফ্র্যাকশন। অ্যাটোমিস্টিক বলাটা ঠিক নয়, মানে বলতে চাইছি যে অ্যাটমিক স্কেল ভিউ, মানে লাইট এসে পড়লো এবং রিফ্র্যাকশন হলো, অ্যাটমিক স্কেলে গিয়ে দেখলে ঘটনাটা কিরকম এটা আমরা যখন জানতাম না তখন আমরা কি জানতাম যে জাস্ট এটা এই থাকে, এটা আই, এবার যদি ডেন্সার মিডিয়া হয় তাহলে এটা লম্বের দিকে বেঁকে যাবে এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। সো দেন এটা যদি n1 হয়, এটা যদি n2 হয়, তাহলে n1 sin i ইকুয়াল টু n2 sin r, আর এটা যদি এয়ার হয় তাহলে বায়ু থেকে কোথাও ঢুকছে, তাহলে sin i
by sin r equal to refractive index. পিওরলি একটা অপটিক্যাল ফেনোমেনা, যেটা জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়েও এক্সপ্লেন করা যায়। কিন্তু এখন আমরা কি দেখলাম যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হোয়াট, দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। নাও দিস ইজ আ, মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কিন্তু পিওরলি ইলেকট্রিক ফেনোমেনা। ঠিক আছে, এপসাইলন বাই এপসাইলন নট পুরোটাই একটা ইলেকট্রিক ফেনোমেনা। তো এখান থেকে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে রিফ্র্যাকশন জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি it has something to do with the interference of various electric field vectors of the electromagnetic radiation. তার মানে লাইটটা এসে পড়লো, তার মানে একটা ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার আছে, এদিকে ইলেকট্রিক ফিল্ড আর এদিকে ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব থাকে। ইলেকট্রিক ফিল্ড এসে পড়লো, একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, এবার অ্যাটমগুলোর উপর এসে পড়লো। অ্যাটমগুলো বেসিক্যালি চার্জড পার্টিকেল, তাহলে চার্জ পার্টিকেলস আন্ডার অসিলেশন। যখনই কোনো চার্জ পার্টিকেল অসিলেট করে তখনই সেখান থেকে নতুন করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোয়। কেন বেরোবে? কেননা বিকজ ইট হ্যাজ টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড। কি ধরনের টাইম ডিপেন্ডেন্স? না সাইনোসয়েডাল মোশন। তাহলে প্রত্যেকটা চার্জ পার্টিকেল আন্ডার অসিলেশন, সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোবে। এরকম মিডিয়ামে অসংখ্য অ্যাটম আছে, প্রত্যেকটা থেকেই বেরোবে। তাদের সকলের একে অন্যের উপর সুপারপজিশন হবে বা ইন্টারফিয়ারেন্স হবে। সেই ইন্টারফিয়ারেন্স হয়ে ওভারঅল যে ইলেকট্রিক ওয়েভটা বেরোবে, দ্যাট ইজ অনলি দ্য রিফ্র্যাক্টেড রে। এটাই রিফ্র্যাকশন, দিস ইজ রিফ্র্যাকশন। ঠিক আছে, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মানে ইন্টারাকশন অফ লাইট ওয়েভ উইথ ম্যাটার। এই ইন্টারাকশনের ফলে নানান রকম জিনিস হয়, স্টার্টিং ফ্রম দ্য কম্পটন স্ক্যাটারিং, সেটাও তো এক ধরনের লাইট ইন্টারাকশন উইথ ম্যাটার। যাই হোক, এখন আমরা এটাই পড়বো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ম্যাটারের মধ্যে দিয়ে প্রোপাগেট করে তখন এক্স্যাক্টলি কি হয়। আপাতত আমরা এইটা পেলাম, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে স্কোয়ার রুট অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আর কি আর হচ্ছে ওই এগুলো, আর যেগুলো ক্যালকুলেট করেছিলাম। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি হবে হাফ এপসাইলন ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মিউ। পয়েন্টিং ভেক্টর 1 বাই মিউ ই ক্রস বি, আগেই বলেছিলাম যে ইন জেনারেল ইট ইজ ই ক্রস এইচ। ইন্টেন্সিটি কি হবে? এপসাইলন নটের জায়গায় এপসাইলন, সি এর জায়গায় ভি, ই নট স্কোয়ার। প্লাস কাপলড উইথ দ্যাট, মানে কাপলড উইথ দ্যাট না, এটা অ্যাকচুয়ালি তো অতটা কাজে লাগবে না। আমরা যখন প্রোপাগেশন স্টাডি করব তখন আমাদের মেনলি কাজে লাগবে দ্য বাউন্ডারি কন্ডিশনস। যেগুলো আমরা আগে বের করেছিলাম। At the interface of two media, the boundary conditions are epsilon, মানে for two media, epsilon 1 মানে মনে আছে তো নিশ্চয়ই, ডিসপ্লেসমেন্ট ভেক্টরের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ঠিক আছে, সেটা কন্টিনিউয়াস ছিল। সো epsilon 1 E1 perpendicular is epsilon 2 into perpendicular, যেহেতু ফ্রি চার্জটা নেই
since there is no free charge. And parallel component, parallel to the interface, parallel component of electric field, it is continuous. Magnetic field perpendicular component, it is continuous. And B1 parallel by mu1 is equal to B2 parallel by mu2. এই চারটে জিনিস কাজে লাগবে while we study propagation একটা করেই যাই while we study various types of propagation of EM waves through media. প্রথম আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে reflection and transmission at normal incidence. ঠিক আছে, তো ধরা যাক দুটো মিডিয়া আছে, মিডিয়া নাম্বার 1 and 2, এবং এই হচ্ছে অ্যাক্সিস, x axis, y axis, z axis. তাহলে the boundary বা the interface between the two media is the xy plane. This is the first media, this is the second media. এবার ওয়েভ ইজ আমরা যে ওয়েভটা নেব এটা তো ইন্টারফেস, তাহলে ওয়েভটা 1 থেকে 2 তে যাচ্ছে, সো ওয়েভ ইজ মুভিং অ্যালং z ডাইরেকশন, এটা হচ্ছে তার ভেলোসিটি, এটা হচ্ছে ইনসিডেন্ট, ঠিক আছে, ইনসিডেন্ট ওয়েভ যেটা এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে আফটার রিফ্লেকশন ইট উইল গো ইন দ্য অপোজিট ডাইরেকশন, তাহলে এই দিকে। আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ড পোলারাইজেশন ভেক্টর, সাপোজ ইট ইজ অ্যালং দ্য x axis, so it is the incident field vector, it is the reflected field vector. Now ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, যেহেতু z ডাইরেকশনে একটা ওয়েভ যাচ্ছে, আর বলতে চাইছি যে k ক্যাপ আর পোলারাইজেশন ভেক্টর হচ্ছে i ক্যাপ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে অলওয়েজ কি হয়, পোলারাইজেশন ভেক্টর ক্রস প্রোডাক্ট প্রোপাগেশন ভেক্টর ইকুয়াল টু যে ভেক্টর হচ্ছে না কে, ও আচ্ছা না উল্টো করছি, কে ক্রস এম হবে না, কে ক্রস আই, direction of magnetic field is always propagation vector cross product polarization vector, so it is j cap, তাহলে magnetic field is along this direction, so it is bi, কিন্তু রিফ্লেকশনের সময় যেহেতু v1 চেঞ্জ হয়ে গেছে, v1 টা উল্টো দিকে, এটা রিফ্লেক্টেড, ER টা একই থাকবে, ইলেকট্রিক ফিল্ডের কোনো চেঞ্জ হবে না, ইলেকট্রিক ফিল্ড যেমন ছিল তেমনই থাকবে। কিন্তু যেহেতু v1 টা উল্টে গেছে, সেই জন্য এখন
বিআর হয়ে যাবে উল্টো দিকে। এটা হচ্ছে রিফ্লেক্টেড। এবার ট্রান্সমিটেড ওয়েভটার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, ভি1টা তো সেম দিকে, ভি1টা ভি1 থাকবে না, যদিও মিডিয়াম চেঞ্জ হয়েছে, এটা ভি2 হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকেই, আর ভি2 ওদিকে আছে, তাই ভিটি এদিকে। বোঝা গেছে? তাহলে what are the fields like? They are like x cap, আচ্ছা এটা কি হবে 1/v1 e0i, y cap। নেক্সট এবারে অ্যামপ্লিটিউড গুলোর কি দশা হবে সেটা আমরা পরে দেখব। k1টা উল্টে যাবে, প্রপাগেশন ভেক্টর যেটা, মানে বেসিক্যালি প্লাস জেডটা মাইনাস জেড হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে রিফ্লেক্টেডে জাস্ট প্লাস ভি1টা মাইনাস ভি1 আর k1টা মাইনাস k1, এবং ট্রান্সমিটেড এই ঠিক আছে। আচ্ছা এইবার বাউন্ডারি কন্ডিশন গুলো দেখতে হবে। যদি এখানে ফ্রি চার্জ ডেন্সিটি এবং ফ্রি কারেন্ট ডেন্সিটি কিছুই না থাকে, তাহলে কিসের আওয়াজ হলো? ও হ্যাঁ, যদি এখানে ফ্রি চার্জ ডেন্সিটি এবং ফ্রি কারেন্ট ডেন্সিটি কিছুই না থাকে, তাহলে epsilon 1 E1 perpendicular is epsilon 2 E2 perpendicular, আর E1 parallel is E2 parallel।
Now, just a minute. ওকে, আচ্ছা, তো আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে যেহেতু আমরা নর্মাল ইনসিডেন্স নিয়েছি, ঠিক আছে, ইনসিডেন্সটা যেহেতু নর্মাল, তাই ইলেকট্রিক ফিল্ডটা পুরোটাই প্যারালাল টু দ্য সারফেস। নর্মাল incidence, so obviously electric fields as well as magnetic fields both are parallel to the interface. সুতরাং according to the boundary conditions, ইলেকট্রিক ফিল্ডের যা ভ্যালু বা যাই আছে সেটা ম্যাচ করতে হবে ইন্টারফেস, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। E1 প্যারালাল মাস্ট বি ইকুয়াল টু E2 প্যারালাল। তাহলে সেটা করি। So E0 incident plus E0 reflected is equal to E0 T, এক নম্বর। আচ্ছা, 2 নম্বর কি ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা, এইটা B1 প্যারালাল বাই μ1 আর B2 প্যারালাল বাই μ2। আবার B1 মানে B ইনসিডেন্ট আর B রিফ্লেক্টেড, এটা তো সকলেই E0 ইনসিডেন্টের সঙ্গে রিলেটেড বা রিফ্লেক্টেড সঙ্গে রিলেটেড বাই V1। তাহলে এবার আমি যদি এটা ইকুয়েট করি অ্যাকর্ডিং টু দ্যাট বাউন্ডারি কন্ডিশন, তাহলে এটা কি আসবে, প্রথমে লেফট হ্যান্ড সাইডে 1/μ1 ইনসিডেন্টের জন্য আসবে একটা পার্ট 1/V1 E0I, রিফ্লেক্টেডের জন্য আসবে একটা পার্ট -1/V1 E0R equal to right hand side 1/μ2 1/V2 E0T। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে একটাই জিনিস আছে, জাস্ট ট্রান্সমিটেড। নাও এটাকে একটু রিঅ্যারেঞ্জ করব ফর লেফট হ্যান্ড সাইড যাচ্ছে 1/μ1 V1 E0I minus E0R equal to 1/μ2 V2 E0T. Now if I define beta parameter which is equal to μ1 V1 by μ2 V2, তাহলে we can write E0 incident, এগুলো সব অ্যামপ্লিটিউডের রিলেশন, মাইনাস E0 রিফ্লেক্টেড ইকুয়াল টু বিটা E0 ট্রান্সমিটেড। তাহলে আমরা দুটো রিলেশন পেয়ে গেছি, তিনটে আননোন, দুটো রিলেশন পেয়েছি। যেহেতু তিনটে আননোন আর দুটো রিলেশন, তাহলে আমরা অ্যাবসলিউটলি সলভ করতে পারবো না, মানে ভ্যালু ট্যালুগুলো বার করতে পারবো না, কিন্তু আমরা রেশিও বার করতে পারবো। ওকে, রেশিওটাই আমরা অ্যাকচুয়ালি চাই, মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ লাইট ওয়েভ এসে পড়লো, তার কত পার্সেন্ট রিফ্লেক্ট হবে, কত পার্সেন্ট ট্রান্সমিটেড হবে। সো অল উই ওয়ান্ট ইজ the ratio of E0R and E0I এবং E0T and
E0i। ঠিক আছে, তো এই দুটোকে প্লাস মাইনাস করে এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। এই দুটোকে আরেকবার লিখি নেক্সট পেজে। আচ্ছা, তো এই দুটোকে যদি অ্যাড করি তাহলে রিফ্লেকশনটা বেরিয়ে যাবে। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 2i E0i is equal to 1 plus beta E0t, আর যদি E0t কে আউট করতে হয় তাহলে বিটা দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করতে হবে, করে এটার থেকে এটাকে মাইনাস করতে হবে। সেটা করলে পাবো বিটা E0i minus E0i plus beta plus 1 E0r equal to 0. Therefore E0i is equal to 1 plus beta by 1 minus beta E0 r. Hence the reflection coefficient R is equal to intensity of incident to reflected wave by incident wave. Reflection coefficient মানে intensity কতটা কমছে, so that is equal to mod square of E0r by E0i, mod square, that is. So this is equal to 1 minus beta by 1 plus beta whole square. Beta equal to কি ছিল mu1 v1 by mu2 v2. আচ্ছা, এবার এই বিটার যে পোর্শনটা সেটাকে আমি যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মে লিখতে চাই তাহলে v1 বাই v2 মানে n2 বাই n1 হয়ে যাবে, তাই তো? কারণ ওটা জাস্ট একটা আরেকটার অপোজিট। তাহলে 1 মাইনাস mu1 n2 বাই mu2 n1, 1 plus mu1 n2 by mu2 n1 whole square এবার যদি আমরা এটা কনসিডার করি যে ম্যাগনেটিক পারমিয়েবিলিটির ভ্যালুটা খুব একটা আলাদা হয় না, নট মাচ ডিফারেন্ট ফ্রম ভ্যাকুয়াম।
তাহলে μ1 আর μ2 সেম, তাহলে যেটা ফাইনালি দাঁড়াচ্ছে সেটা হলো n1 minus n2 by n1 plus n2 whole square। তাহলে এই হচ্ছে this is our reflection coefficient. In this way we can calculate our transmission coefficient, transmitted intensity by incident intensity, which is equal to 4n1 n2 by n1 plus n2 whole square। এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে ইন্টেন্সিটিটা কি ছিল সেটা আমি একটু স্কিপ করে গেছি। ইন্টেন্সিটি হচ্ছে হাফ এপসাইলন ভি ই নট স্কোয়ার। হ্যাঁ, তো রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বার করার সময় তো ডাইরেক্টলি এটা বাই এটা হোল মড স্কোয়ার করেছি, কেননা এপসাইলন এবং ভি সেম দুটো মিডিয়ামে, কিন্তু এটার ক্ষেত্রে তো সেটা হবে না। এটার ক্ষেত্রে এই জিনিসটা হবে, দিস উইল বি ইকুয়াল টু এপসাইলন টু ভি টু ই নট টি স্কোয়ার divided by epsilon 1 v1, আর দিলাম না, মড স্কোয়ারই হয়ে যাবে আলটিমেটলি, epsilon 1 v1 e naught i স্কোয়ার। ঠিক আছে, তারপর ই নট টি আর ই নট 1 বসাতে হবে, μ1 আর μ2 কে প্রায় সেম ধরতে হবে, আর বাকিটা আর বাকি পোর্শনটাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের টার্মে লিখতে হবে। ঠিক আছে, জাস্ট দ্যাট। তো এই যে আর আর টি বেরোলো, এবার দেখা যাচ্ছে যে আর হচ্ছে n1 minus n2 বাই এটা, আর উপরে 4n1 n2 আছে, তো r plus t is equal to 1। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট দুটোকে অ্যাড করলে 1 পাওয়া যাচ্ছে এনার্জি কনজারভেশন। আসলে মানে এর মানে হচ্ছে যে এনার্জি কোথাও কিছু অ্যাবজর্ব হয়নি, ইন্টারফেসে এনার্জি অ্যাবজর্ব হয়নি, যা এসে পড়েছে সেটাই হয় রিফ্লেক্টেড হয়েছে নয় ট্রান্সমিটেড হয়েছে। ঠিক আছে, তো এইখান থেকে তোকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু দিলে তুই you are able to calculate the reflection coefficient and transmission coefficient। তাহলে যেটা বোঝা গেল যে কোনো একটা সারফেস সেটা কত ভালো রিফ্লেক্টার হবে বা হবে না, সেটা পুরোটাই ডিপেন্ড করছে সেই সারফেসের এপাশে এবং ওপাশে যারা আছে সেই n1 আর n2। আমরা যে আয়না দেখি, মিরর ইজ আ ভেরি গুড রিফ্লেক্টর, কিন্তু এখানে রিফ্লেক্টরটা কি এটা জানিস হয়তো তোরা, যে রিফ্লেক্টরটা কিন্তু এখানে the glass is not the reflector here, okay? For a mirror the reflector is actually the silver, which is a metal। সিলভার কেন এত ভালো রিফ্লেক্টর সেটা যদিও পরে আরো বেটার এক্সপ্লেনেশন দেওয়া যাবে, কিন্তু বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ইট ইজ দ্য লাইট ট্রাভেলিং বিটুইন এয়ার অ্যান্ড সিলভার, সিলভারটাকে হোল্ড করার জন্য গ্লাসটাকে দেওয়া হয়, জাস্ট দ্যাট। তো কোনটা ভালো রিফ্লেক্টর হবে বা রিফ্লেকশন কখন ভালো হবে বা ট্রান্সমিশন কখন ভালো হবে সেটা it primarily depends on the refractive indices। ঠিক আছে, আচ্ছা এটা ছিল নর্মাল ইনসিডেন্স, তার জন্য পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কিছু ছিল না, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সবার ক্ষেত্রেই আমাদের এই দুটো জাস্ট ইউজ করতে হয়েছে। কিন্তু যদি আমাকে if I have to study reflection and transmission at oblique incidence, এইটা যদি আমাকে স্টাডি করতে হয় তখন আমাকে বুঝতেই পারছিস সমস্ত বাউন্ডারি কন্ডিশনই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই পার্টটা পরের ক্লাসের জন্য থাক, বুধবার তাহলে আমরা এটা ডিসকাস করবো।